আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদের সঙ্গে আছে বিপাশা মজুমদার। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 6.5 মাস পর করোনায় সর্বনিম্ন 12 জনের মৃত্যু। বাংলাদেশের কোভিড সনদকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, বাধা থাকছে না বাহরাইন ভ্রমণেও। করোনার কারণে নতুন আইন করে ইসি গঠন অসম্ভব জানিয়েছেন আইনমন্ত্রী। সরকার হঠাৎই দ্বিধাদ্বন্দ্ব ভুলে জাতীয় ঐক্য চান মির্জা ফখরুল। ক্লিন ফিডের সিদ্ধান্ত থেকে এক চুলো সরবে না সরকার, আবারও জানালেন তথ্যমন্ত্রী। সম্পাদক ফোরামের সমর্থন। সিন্ডিকেটের দাপটে পেঁয়াজের দাম বাড়ছে, অন্যান্য নিত্যপণ্যের বাজারও চড়া, আড়তদার ও বিক্রেতাদের নানা অজুহাত। বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত সংবাদ। দীর্ঘ প্রায় 6.5 মাস পর দেশে করোনায় সর্বনিম্ন 12 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 6 জন পুরুষ আর 6 জন নারী। এদিন মৃত্যুর পাশাপাশি কমেছে করোনা পজিটিভ রোগীর সংখ্যাও। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় করোনায় আরও 12 জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়ালো 27,647 জনে। এর আগে সবশেষ গত 17 মার্চ দেশে 11 জনের মৃত্যু হয়েছিল ভাইরাসটিতে। গত 24 ঘন্টায় 22,321টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হন 663 জন। এদিন যে সংখ্যক মানুষ পজিটিভ হয়েছেন তার প্রায় সমান সংখ্যক 664 জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন 15,21,777 জন। পরীক্ষার বিপরীতে এদিন শনাক্ত হয়েছে 2.97, সুস্থতার হার 97.50 এবং মৃত্যু হার 1.77 ভাগ। মৃত্যুর দিক দিয়ে এবারই প্রথম সর্বোচ্চ 5 জন মারা গেছেন চট্টগ্রাম বিভাগে। দ্বিতীয় অবস্থানে নেমে আসা ঢাকায় মৃত্যু হয়েছে 4 জনের। অন্য বিভাগের মধ্যে খুলনায় 2, রাজশাহীতে 1 জন মারা গেলেও বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে কারো প্রাণ যায়নি করোনায়। এদিকে বাংলাদেশের করোনা সনদকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য সরকার, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। চলতি মাসে 11 তারিখ থেকে যুক্তরাজ্য সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাস ব্রিটিশ সরকারকে করোনা সনদের প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত অবহিত করলে স্বীকৃতি মেলে। এর ফলে বাংলাদেশ থেকে যে কোনো টিকা নিয়ে যুক্তরাজ্য ভ্রমণে যাওয়া যাবে। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন করোনা রেড লিস্ট তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী। চলতি মাসের 10 তারিখ থেকে বাহরাইন সরকারের সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানান তিনি। ফলে 10 অক্টোবর থেকে বাংলাদেশ থেকে বাহরাইন যেতে আর কোনো বাধা থাকলো না। মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে পাঠানো বার্তায় এসব তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জানানো হয়, প্রতিবেশী দেশ মালদ্বীপ বন্ধুত্বের স্বাক্ষর হিসেবে অ্যাস্ট্রাজেনেকার 2,06,000 ডোজ টিকা বাংলাদেশকে দিয়েছে। চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 6.4% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার প্রকাশিত সংস্থাটির সাউথ এশিয়ান ইকোনমিক ফোকাস প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়। জলবায়ু পরিবর্তনে ঢাকায় ডেঙ্গু ও শ্বাসকষ্টের মতো রোগ বাড়ছে বলে মন্তব্য করেন সংস্থাটি। আর করোনার দ্বিতীয় ধাক্কায় বিশ্ববাজারে বাংলাদেশি পণ্য ও শ্রমিকের চাহিদা কমতে পারে বলে আশঙ্কা বিশ্বব্যাংকের। করোনার ধাক্কা কাটিয়ে বাংলাদেশের অর্থনীতি আবার উচ্চ প্রবৃদ্ধির দিকে যাওয়ার ইঙ্গিত দিয়েছে বিশ্বব্যাংক। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 6.4% হওয়ার পূর্বাভাস দেয় সংস্থাটি, যেখানে জাতীয় বাজেটে সরকার জিডিপিতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 7.2%। সংস্থাটির প্রতিবেদন বলছে এই প্রবৃদ্ধি বেড়ে 2022-23 অর্থবছরে 6.9% হতে পারে। ডিজিটাইজেশন ও সেবা নির্ভর উন্নয়ন শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে 2020-21 অর্থবছরের দ্বিতীয়ার্ধ থেকেই বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। তবে সংস্থাটি মনে করে করোনার দ্বিতীয় ধাক্কায় বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা কমতে পারে। চাহিদা কমতে পারে বিদেশে বাংলাদেশি শ্রমিকেরও। I think the other important contribution that this report makes is to প্রতিবেদনে দেখা যায়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে রাজধানী ঢাকায় বেড়েছে ডেঙ্গু ও শ্বাসকষ্টের মতো জটিল রোগ। এর নেতিবাচক প্রভাব মানসিক স্বাস্থ্যে পড়ছে বলেও উঠে আসে সংস্থাটির প্রতিবেদনে। After 30 years is the first time that they have stuck their head above the parapet and they have said ভার্চুয়াল সভায় উঠে আসে চলতি অর্থবছরে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি 11% প্রবৃদ্ধি হতে পারে মালদ্বীপে। এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ভারতের 7.5%-এর পরেই। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
সিরাজগঞ্জ ৬ সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেলেন মেরিনা জাহান কবিতা। গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। মেরিনা জাহান কবিতা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি সাবেক এমপি চয়ন ইসলামের বোন। এছাড়া দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় 2টি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে এবং 10টি পৌরসভার মেয়র পদে দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়। ক্লিন ফিটের বিষয়ে সরকার এক চুল পরিমাণ ছাড় দেবে না বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সম্পাদক ফোরামের সদস্যদের বৈঠকে তিনি কথা জানান। তথ্যমন্ত্রী বলেন, 15 বছর ধরে চেষ্টা চললেও এর সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায়নি। এবার সংশ্লিষ্ট সবাইকে অবহিত করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, সরকারের এই সিদ্ধান্তকে এরই মধ্যে স্বাগত জানিয়েছে বিভিন্ন পেশাদার সাংবাদিক সংগঠন। বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি এখন খালি কলসি, দেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না বলেও জানান। নির্বাচন কমিশন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী সার্চ কমিটির মাধ্যমে কমিশন গঠন করা হবে। নির্বাচন কমিশন নিয়ে বুদ্ধিজীবীদের দেয়া বক্তব্যের সমালোচনা করেন তথ্য সম্প্রচার মন্ত্রী। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। শিল্পীরা কালকে এসেছিল, তারা টেলিভিশন এবং চলচ্চিত্রের উভয় মাধ্যমের শিল্পীদের নেতৃবৃন্দ এসেছিল, তারা অভিনন্দন জানিয়েছে। এবং ইতিপূর্বে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন অভিনন্দন জানিয়েছে। এবং বিএসআরএফ অর্থাৎ সচিবালয় সাংবাদিক ফোরাম, তারা অভিনন্দন জানিয়েছে। এবং অ্যাডকো এবং সম্প্রচার জার্নালিস্ট ফোরাম, তারা অভিনন্দন জানিয়েছে। এবং সবশেষ আপনারা আজকে আসলেন, এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থন ব্যতি রেখে এটি সহজ কাজ ছিল না। 15 বছর এটি বাস্তবায়িত হয়নি। যে সমস্ত জায়গা থেকে এটি নিয়ে কথা উঠতে পারে সেখানে অবহিত করে আমরা সিদ্ধান্ত বাস্তবায়ন করেছি। সুতরাং এই সিদ্ধান্ত থেকে আমরা এক চুলও সরব না। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এর স্থায়ী ক্যাম্পাসে স্মরণে শেখ মুজিবের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে বলেও জানান আইনমন্ত্রী। তিনি বলেন, করোনার কারণে এখন আইন করে ইসি গঠনের সুযোগ নেই। আজকে নতুন করে অন্য কোনো কথা বলাটা আমার মনে হয় যে সেটার কোনো অবকাশ নাই। আমি এমন কথা বলছি না যে নির্বাচন কমিশন গঠন করার জন্য যে আইনের কথা সংবিধানে বলা হয়েছে তা করা হবে না, কিন্তু এই কোভিড পরিস্থিতি এবং সব কিছু মিলিয়ে যেহেতু নির্বাচন কমিশনের সময় ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে, সেহেতু ফেব্রুয়ারি 2022 সালে, সেহেতু এখন আইন করে এটা করা সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সার্চ কমিটির মাধ্যমেই হবে। সরকারের বিদায়ে গণ আন্দোলন গড়ে তুলতে দ্বিধা দ্বন্দ্ব ভুলে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বর্তমান সংকট শুধু বিএনপির সংকটই নয়, গোটা জাতির সংকট। এই সংকট থেকে উত্তরণে গোটা জাতিকে সংগ্রাম করতে হবে। আধিপত্যবাদের তাবেদারি করে বর্তমান সরকার পুতুল সরকারে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সামগ্রিক সংকটের প্রতিচ্ছবি, দেশকে নতজানু রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের অংশ। এই সরকার আধিপত্যবাদের দাবিদারি করছেন এবং একটা পুতুল সরকারে তারা পরিণত হয়েছে। আজকে অত্যন্ত পরিকল্পিতভাবে সুকৌশলে গণতন্ত্রের একটা মোড়ক লাগিয়ে সেই একদলীয় শাসন ব্যবস্থা, বাকশাল এবং একটা তাবেদার রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে চায়। অত্যন্ত আশাবাদী যে কখনোই বাংলাদেশের মানুষকে এইভাবে পরাজিত করা সম্ভব হবে না এবং এই সরকারকে অবশ্যই তাদেরকে সরে যেতে হবে এবং জনগণের কাছে তাদেরকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। দেশে যে সংকট চলছে তা থেকে উত্তরণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। একা বিএনপি তো আজকে এই ভয়াবহ অবস্থার মধ্যে পড়েনি, গোটা জাতি পড়েছে। বিএনপি তো আছেই,
সেই সঙ্গে সমস্ত দেশপ্রেমিক যে রাজনৈতিক শক্তিগুলো আছে, সামাজিক সংগঠনগুলো আছে, পেশাজীবী সংগঠনগুলো আছে, সবাইকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন আজকে আমরা আমাদের দ্বিধা দ্বন্দ্ব সমস্ত ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হই এবং ঐক্যের মধ্য দিয়েই আমরা দুর্বার একটা গণ আন্দোলন সৃষ্টি করি। সেই গণ আন্দোলনের মধ্য দিয়েই এই ভয়াবহ দানবীয় সরকারকে সরিয়ে সত্যিকার একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। মির্জা ফখরুল বলেন, পরিবর্তন তরুণদের হাত ধরে আসলেও এখন তাদের নেতৃত্ব দেখা যাচ্ছে না। গণতন্ত্র উদ্ধার আন্দোলনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তরুণ যুবকদেরকে সামনে দেখতে পাচ্ছি না। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। আর বিশিষ্টজনেরা বলছেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারের পৃষ্ঠপোষকতায় কারাগারে রূপান্তরিত করেছে ছাত্রলীগ। বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে সঠিক বিচার নিয়েও সন্দেহ করেন বক্তারা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র অধিকার পরিষদ। সমাবেশে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, ভারতীয় আগ্রাসন আর সরকারের তথাকথিত ভারত নীতির বিরোধিতা করতে গিয়ে জীবন দিতে হয়েছে আবরার ফাহাদকে। সাম্প্রতিক নির্বাচন ইস্যুতে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনাও করেন নুরুল হক নূর। আপনার ছাত্র সংগঠন এদেশে দুর্দান্ত দাপটের সহিত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধিপত্য বিস্তার করে যাচ্ছে। সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেখেন আপনাদের ছাত্র সংগঠন কিংবা আপনাদের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস, জনপ্রিয়তা কতটুকু। সমাবেশে অংশ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আব্দুল লতিফ মাসুম বলেন, জনগণের সাথে বারবার প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করেছে সরকার। 2014 সালে বললেন এটি একটি সাংবিধানিক নির্বাচন, নিয়ম রক্ষা নির্বাচন, 3 মাস পরে অথবা অল্প সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি গোটা পৃথিবীর সামনে দিয়েছিলেন, অথচ তিনি তা পালন করলেন না। 2018 সালে গোটা জাতির সামনে, কামাল হোসেনের সাথে গোটা জাতির সামনে তিনি প্রতিশ্রুতি দিলেন, আমাকে বিশ্বাস করুন। সমাবেশে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় তথ্যচিত্র তুলে ধরে ছাত্র অধিকার পরিষদ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। অস্থির পেঁয়াজের বাজার। পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজের মূল্য 70 টাকা, খুচরা বাজারে 75 থেকে 80 টাকা। অন্যান্য নিত্যপণ্যের সঙ্গে পেঁয়াজের অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় সংসারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। দাম বৃদ্ধির জন্য ভারতের বাজারে চড়া দাম, পেঁয়াজের মৌসুম শেষ, সিন্ডিকেট সহ নানা অজুহাত তুলছেন আড়তদার ও খুচরা বিক্রেতারা। এক সপ্তাহ আগেও যে পেঁয়াজের কেজি ছিল 40 থেকে 45 টাকা, সেই দাম এখন বেড়ে প্রায় দ্বিগুণ। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম ছিল প্রতি কেজি 70 টাকা আর ভারতীয় পেঁয়াজের দাম 60 টাকা। কালকে শুনলাম 280 টাকা পাল্লা, আজকে দাম বেশি। যে পেঁয়াজ ছিল আমরা 50 টাকা করে, সেগুলো এখন পাইকারি দরে কিনতে পাচ্ছি আমরা 70 টাকা করে। যৌক্তিক কারণ ছাড়াই পেঁয়াজের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। দেশে পর্যাপ্ত মজুদ থাকার পরও পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন ভোক্তারা। আমি বাজারে এসে তো তাজ্জব, 2 দিন আগেও শুনলাম 65 টাকা, এখন এসে শুনি 70 টাকা কেজি। এক এক দোকানে এক এক রকম। পাবলিকের জন্য সমস্যা, আমাদের জন্য কষ্ট, কারণ আমরা অল্প আয় মানুষ। সাধারণ ক্রেতাদের পাশাপাশি খুচরা বিক্রেতারাও পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বেশ উদ্বিগ্ন। 42 টাকা কিনছি, 45-46 টাকা বিক্রি করছি গত এক সপ্তাহ আগে। এখন আমি 70 টাকা কিনছি, 75 টাকা বিক্রি করি। এটা ডাবল হয়ে গেল না? এটা যুক্তির বাইরে না। 20 টাকা 30 টাকা কিভাবে বাড়ে কেজিতে? বাড়লে 1 টাকা 2 টাকা 5 টাকা হতে পারে। পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির জন্য ভারতীয় পেঁয়াজ আমদানি কমে যাওয়ার অজুহাত ব্যবসায়ীদের। আপনার সবার খবর হলো পকেটে কিরকম বলতে, ফোনে সবার পকেটে ফোন, কোন জায়গায় কি হচ্ছে সবাই ফোনে সব জানিয়ে যায়, বুঝছেন। ফরিদপুরেরও আমদানি কম আছে, পাবনাও আমদানি কম, আর বিশেষ করে আপনার ওই ইন্ডিয়ানটার দাম বাড়ার কারণে এই দামটা বাড়ছে। নতুন পেঁয়াজ বাজারে ওঠার আগে দাম কমার আর কোনো লক্ষণ নেই বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় এবার বিয়ের অনুষ্ঠানে দই টক হওয়া নিয়ে সংঘাত।
কনের বাবাকে হত্যা করেছে বরপক্ষের লোকজন। বুধবার রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গণকুমড়া গ্রামে ঘটনা ঘটে। নিহত স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে ইকবাল হোসেনের মেয়ে কারিমার সঙ্গে পাশের গ্রাম বিষ্ণাউড়ির দুলাল মিয়ার ছেলে পারভেজ মিয়ার বিয়ের দিন ছিল। বরযাত্রীরা আসেন অনেক দেরিতে। খেতে বসে দই টক হয়ে গেছে বলে অভিযোগ করেন তাদের কেউ কেউ। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে মুরব্বীদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়। ঘটনা পরদিন বুধবার রাতে বাজারে চা খেতে যান মেয়ের বাবা ইকবাল হোসেন। সেখানে বরপক্ষের কয়েকজন যুবকের সঙ্গে একই বিষয় নিয়ে আবারও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে মারধর করে বরপক্ষের লোকজন। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সনাতন ধর্মাবলম্বীদের দুয়ারে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মহালয়ায় দেবী দুর্গাকে বরণ করা হলেও মণ্ডপে মণ্ডপে ব্যস্ত সময় কাটাচ্ছেন রাজশাহী, গাজীপুর, ময়মনসিংহের মৃৎশিল্পীরা। পূজাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসবের সূচনা হলেও মূল আনুষ্ঠানিকতা শুরু হবে 11 অক্টোবর থেকে, চলবে 15 অক্টোবর পর্যন্ত। দেবী দুর্গাকে বরণ করে নিতে রাজশাহীতে চলছে ব্যাপক প্রস্তুতি। এবার জেলার 450 মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপগুলোতে সময় মতো প্রতিমা পৌঁছে দিতে রাত দিন ব্যস্ত সময় পার করছেন কারিগররা। শাড়ির কাজ আছে, আর কিছু চুল, গয়নাগাটি এই সমস্ত লাগালে আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। গত বছরের থেকে এবার একটু দামটা একটু বেশি পাওয়া গেছে, কিন্তু ওই আমাদের যেরকম চাহিদা ওই অনুযায়ী আমরা পাইনি। জেলা ও মহানগরীতে পূজা দেখতে আসা দর্শনার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। 3 স্তরের নিরাপত্তা আমাদের ব্যবস্থা থাকবে। আমরা মন্দিরগুলোতে প্রয়োজন মনে করে যেখানে দরকার সেখানে স্ট্যাটিক আমরা ফোর্স দেব। আবার ধরেন যেখানে স্ট্যাটিক ফোর্সের প্রয়োজন নাই সে সকল জায়গায় আমরা মোবাইল টিম দিয়ে দিব এবং সব ক্ষেত্রে আমাদের সাদা পোশাকে পুলিশ থাকবে। গাজীপুর জেলার 4 শতাধিক মণ্ডপে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ। এখন চলছে রংতুলি ও সাজসজ্জা। গেল বছর করোনার কারণে পূজায় ভাটা পড়লেও এবার আনন্দ হবে দ্বিগুণ। আর বছর করোনায় কি মজা করতে পারে না, ঠিক আছে, এবছর পূজাটায় অনেক আনন্দ হবে। পুজোতে নতুন জামা কাপড় বাচ্চাদের আমাদের সবারই একটা আশা যে কিনবো বা পরবো। কঠোর নিরাপত্তার মধ্যে এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে এটি পালন করা যায়। এদিকে ময়মনসিংহের পূজা মণ্ডপগুলো আকর্ষণীয় করতে চলছে সাজসজ্জা। ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা তৈরির কারিগররাও। তবে উপযুক্ত পারিশ্রমিক আর শ্রমিক সংকট নিয়ে হতাশ তারা। প্রতিটা জিনিসের দাম বেড়েছে কিন্তু আমাদের প্রতিমার দাম বাড়ে নাই। আমাদের মন চায় না আর ওখানে এগুলি কাজ করতে। মায়ের আশীর্বাদে দূর হবে সকল অমঙ্গল, এ কামনায় সনাতন ধর্মাবলম্বীরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক সংবাদ। চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার বংশোদ্ভূত ও ব্রিটিশ ঔপন্যাসিক আব্দুল রাজ্জাক গুরনা। নোবেলের ইতিহাসে সাহিত্যে তিনি দ্বিতীয় কৃষ্ণাঙ্গ বিজয়ী। বৃহস্পতিবার সুইডেনের স্টকহোমে বেলা 1টায় 2021 সালের সাহিত্যে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হয়। একক কোনো লেখনির জন্য নয়। আব্দুল রাজ্জাক গুরনা তার একাধিক উপন্যাসে শরণার্থীদের অনিশ্চয়তা এবং ঔপনিবেশিক আচরণ ও সংস্কৃতির প্রভাব আপসহীনভাবে বর্ণনা করার জন্য এ পুরস্কারে ভূষিত হলেন। তার উপন্যাসগুলোর মধ্যে মেমোরি অব ডিপার্চার, পিলগ্রিমস ওয়ে, প্যারাডাইস, অ্যাডমায়ারিং সাইলেন্স, বাই দ্য সি উল্লেখযোগ্য। 2016 সালে বুকার পুরস্কারের জন্য মনোনীত হন ইংল্যান্ডের কেন্ট ইউনিভার্সিটির সাহিত্যের এই অধ্যাপক। 1948 সালে তানজানিয়ার জাঞ্জিবার দ্বীপে জন্ম হয় রাজ্জাক গুরনার। 120 বছরের নোবেল পুরস্কার ইতিহাসে গুরনার আগে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে 1993 সালে সাহিত্য পুরস্কার জেতেন মার্কিন লেখিকা টনি মরিসন। ক্লেমন খেলার সংবাদ এবার। আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন নাজমুল হাসান পাপন। টানা তৃতীয় মেয়াদে আগামী 4 বছরের জন্য দায়িত্ব পালন করবেন তিনি। বিসিবির নবনির্বাচিত পরিচালকদের সভায় তাকে নির্বাচিত করা হয়। বিসিবির গঠনতন্ত্রে পরিবর্তন, শেখ হাসিনা স্টেডিয়ামের কাজ শুরু করা, আঞ্চলিক ক্রিকেট একাডেমি তৈরি সহ বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি।
জানা কথাটাই আবার নতুন করে জানা গেল। আগামী 4 বছরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি থাকছেন নাজমুল হাসান পাপন। এবারও সভাপতি পদে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তাকে শুভেচ্ছা জানাতে বিসিবি চত্বরে সমর্থকদের ভিড়, যেখানে ক্রিকেট সংশ্লিষ্ট লোকের চাইতে ক্রিকেটের বাইরের মানুষই বেশি। এই যে আজকে এখানে এতগুলো মানুষ আসছে, এখানে ক্লাবের বাইরের লোকও আছে। ক্লাব ছাড়া, সমর্থক ছাড়াও আপনার এখানে রাজনৈতিক মানুষজনও ছিল, কারণ আমি স্লোগান শুনে বুঝেছি। দায়িত্ব নিয়ে প্রথমেই হুঁশিয়ার করেছেন, ভালোর কোনো শেষ নেই, কাজ করার আছে অনেক, আত্মতৃপ্তি যেন পেয়ে না বসে। সবার আগে শুরু করতে চান শেখ হাসিনা স্টেডিয়ামের কাজ। যদি আমরা মনে করি যে আমরা অনেক কিছু করে ফেলেছি, এটা হবে সবচেয়ে বড় ভুল, কারণ সবচেয়ে কঠিন সময়টাই সামনে আসছে। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের 3টা টপ প্রায়োরিটি কাজ আমরা ভাগ করেছি। শেখ হাসিনা স্টেডিয়াম, এটা আমাদেরকে যত দ্রুত সম্ভব আমাদের এটা চালু করতে হবে, কারণ আমরা যে বিশ্বকাপে যে পার্টিসিপেশনের কথা বলেছি, ওখানে কিন্তু এটা দেখানো আছে। অনেকটা অভিযোগের সুরেই পাপন বলেন, যারা খেলার সাথে সংশ্লিষ্ট নির্বাচনে তাদের ভোট নাই, ক্রিকেটের বাইরের লোকই বেশি। কনস্টিটিউশন নিয়ে আমাদের কাজ করতে হবে। উই নিড টু ব্রিং সার্টেন চেঞ্জেস ইন দ্য কনস্টিটিউশন। যারা নাকি সারা বছর ধরে ক্রিকেট খেলছে তাদের ভোট নাই, অথচ যারা ক্রিকেটের সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু ইলেকশনের সময় তারা ভোট দিচ্ছেন। সো এইটা মনে হয় একটা মিসম্যাচ। উই হ্যাভ টু ফাইন্ড আ সলিউশন, এটাকে কীভাবে হ্যান্ডেল করা যায়। ক্রিকেট একাডেমি অলরেডি 2 জায়গায়, এক জায়গায় হয়েছে, আরেক জায়গায় হচ্ছে, আর কোথায় কোথায় হবে এরকম আমরা কয়েকটা প্রস্তাব অলরেডি আজকে বলেছি, ইমিডিয়েটলি এইসব জায়গায় শুরু করা হোক। নির্বাচনে সর্বোচ্চ 53 ভোট পেয়েছেন পাপন। বিসিবিতে ভবিষ্যতে কোনো দলাদলি থাকবে না আশ্বাস দিয়েছেন বোর্ড সভাপতি। অনেক কঠিন। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আর একবার জানাই। 6.5 মাস পর করোনায় সর্বনিম্ন 12 জনের মৃত্যু। বাংলাদেশের কোভিড সনদকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, বাধা থাকছে না বাহরাইন ভ্রমণে। করোনার কারণে নতুন আইন করে ইসি গঠন অসম্ভব জানিয়েছেন আইনমন্ত্রী। সরকার হঠাৎই দ্বিধাদ্বন্দ্ব হলে জাতীয় ঐক্য চান মির্জা ফখরুল। ক্লিন ফিডের সিদ্ধান্ত থেকে এক চুলও সরবে না সরকার, আবারও জানালেন তথ্যমন্ত্রী। সম্পাদক ফোরামের সমর্থন। সিন্ডিকেটের দাপটে পেঁয়াজের দাম বাড়ছে, অন্যান্য নিত্যপণ্যের বাজারও চড়া, আড়তদার ও বিক্রেতাদের নানা অজুহাত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় থাকছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা বিষয় সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।